আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ থেকে প্রথম ক্লাস করব, অর্থাৎ পার্ট 1। ওকে, এবং আজকের ক্লাসে আমরা মূলত ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আলোচনা করব। কি ইউরোপীয় ইউনিয়ন? তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, দেখো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেগুলো আগে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে আঞ্চলিক সংগঠন কি জিনিস। আঞ্চলিক সংগঠন কি জিনিস। নেক্সট 2 নম্বরে আমরা আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন কি জিনিস, এর একটা সাধারণ পরিচয় নেব। ওকে, তারপরে এই ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য দেখব, লক্ষ্য দেখব এবং মূল্যবোধ। উদ্দেশ্য এবং লক্ষ্যটা যেহেতু একই রকম একসঙ্গে দেখে নেব, আর মূল্যবোধটা আলাদা দেখব। নেক্সট এর ইতিহাস ও বিকাশ, অর্থাৎ এর গঠনের প্রেক্ষাপট, কিভাবে এটা গঠন হলো এই জিনিসটা দেখব। তারপরে ইউরোপীয় ইউনিয়নের গঠন দেখব, এর পুরো স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামো যেটা, সেটা দেখব। তারপরে ইউরোপীয় ইউনিয়নের কাজ দেখব, কী কী কাজে করেছে, কী কী অবদান রেখেছে। নেক্সট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন কেন বেরিয়ে যায়, ওই ব্রেক্সিট যেটা। ওকে, নেক্সট ইউরোপীয় ইউনিয়নের সাফল্য, সফলতার কাহিনী, যে বিষয়গুলো বলে, মানে যেগুলো আসছে, সফলতার কাহিনী শুনবো আমরা। তারপরে ইউরোপীয় ইউনিয়নের সামনে প্রতিবন্ধকতা, অর্থাৎ কী কী সমস্যার সম্মুখীন একে হতে হয়েছে বা হতে হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, তো চলো, তো প্রথমে আমরা দেখি আঞ্চলিক সংগঠন। দেখো আমরা এতদিন সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে একটু জেনেছিলাম, যেটা ছিল আন্তর্জাতিক সংগঠন। তবে আঞ্চলিক সংগঠনটা কি জিনিস? আঞ্চলিক সংগঠনটা একটু ছোট ভার্সন। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ যেমন পৃথিবীর বেশিরভাগ দেশ, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে কাজ করছে এই সম্মিলিত জাতিপুঞ্জ, ও প্রতিটা দেশকে নিজের সদস্য বানাচ্ছে, সেরকম আঞ্চলিক সংগঠন যেগুলো, সেটা একটা অঞ্চলের সদস্যদেরকে নিজের দলের সদস্য বানাচ্ছে। এখন বোঝাতে পারলাম না। যেরকম এই যে ইউরোপীয় ইউনিয়ন, এরা কি করছে, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই সংস্থা গড়ে তুলছে। এরা আফ্রিকার কাউকে নিচ্ছে না বা এশিয়ার কাউকে নিচ্ছে না। আবার এশিয়ার কিছু রাষ্ট্র মিলে, দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্র মিলে তারা কি করছে, সার্ক গঠন করছে। তারা ইউরোপের কাউকে নিচ্ছে না। এখন এই যে তারা ছোট ছোট এলাকা, নিজেদের এলাকায় নিজেদের একটা ক্লাব টাইপের তৈরি করছে, নিজেদের একটা সংস্থা তৈরি করছে। এই সংস্থা কি জন্য তৈরি করছে? যে নিজেদের মধ্যে আমরা সহযোগিতা বাড়াবো, নিজেদের মধ্যে আমরা একে অপরকে হেল্প করব, এবং আমাদের দেশের যে জনগণ রয়েছে তাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাবো। এবং এই যে আমাদের দেশে জনগণ রয়েছে, অর্থাৎ এই সংস্থাগুলো ভাবছে আমাদের দেশে জনগণ রয়েছে, এরা তোমার দেশে যেতে পারবে, ওখানে পড়াশোনা করতে পারবে, ওখানে চেক আপ করাতে যেতে পারবে, ঘুরতে যেতে পারবে, যাতে অসুবিধা না হয়। এবং তোমার দেশের লোকও আমার এখানে আসতে পারবে। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। এইরকম বিভিন্ন কারণে সারা বিশ্বের বিভিন্ন এলাকার বিভিন্ন দেশ কি করছে, একসঙ্গে জোটবদ্ধ হয়ে একটা সংস্থা গঠন করছে। এই যে সংস্থাগুলো গঠন করছে, যেটা একটা অঞ্চলের উপরে ভিত্তি করে গড়ে উঠছে, পুরো বিশ্ব জুড়ে নয়, সেগুলোকেই আমরা অ্যাকচুয়ালি আঞ্চলিক সংগঠন বলছি। এখানে কি বলছে, আঞ্চলিক সংগঠন হলো একটি ভৌগোলিক অঞ্চলের দেশগুলির মধ্যে গঠিত সহযোগিতামূলক প্রতিষ্ঠান। কি সহযোগিতামূলক? যে একে অপরকে হেল্প করবে, যার উদ্দেশ্য হলো ওই অঞ্চলের উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ককে জোরদার করা। এখন সম্পর্ক ভালো রাখা, যাতে যুদ্ধ না হয়, লড়াই না হয়, এই সমস্ত বিষয়। ওকে, যাই হোক, এরকম বেশ কয়েকটা উদাহরণ, যেরকম ন্যাটো আছে, তাই না? কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী তিনটের কথা আমরা বলছি, সেটা হচ্ছে এশিয়ান, সার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। ওকে, তো প্রথমে ইউরোপীয় ইউনিয়নের কিছু পরিচয় নিয়ে নিই। এই ইউরোপীয় ইউনিয়নটা কি? এই ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে একটা আঞ্চলিক সংগঠন। ওই যে আঞ্চলিক সংগঠন। তো 1 নম্বরে আমরা কি দেখলাম, এটা একটা আঞ্চলিক সংগঠন, তাই তো? আঞ্চলিক সংগঠন কোথাকার আঞ্চলিক সংগঠন? ইউরোপের, তাই তো? যেটি ইউরোপের বিভিন্ন দেশগুলোকে এক জায়গায় করেছে, করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। এই যে ইউরোপীয় ইউনিয়ন, এটা সাধারণত গঠিত হয় কত সালে? 1993 সালে। হ্যাঁ, 1992-তে একটা মাস্ট্রিক্ট নামে চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি কার্যকর হয় 1993 সালে, এবং সেই
ওটা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এর প্রতিষ্ঠা হয়ে যায়। ওকে, হ্যাঁ, যদিও এটা একদিনে হয়নি, তার আগে বিভিন্ন ঘটনা আছে, সেটা আমরা প্রেক্ষাপটে গিয়ে দেখব। ওকে, এর টোটাল সদস্য হচ্ছে 27 জন বর্তমানে। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করা পুরো ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে, বিশেষ করে এই 27টা রাষ্ট্রের মধ্যে। ওকে, যাতে যুদ্ধ না হয়। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে মানুষ প্রচুর ভয় পেয়েছিল না, সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সাধারণত এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়। ওকে, যাতে শান্তি প্রতিষ্ঠা হয়। এরপরে এর সদর দপ্তর বেলজিয়ামে, ব্রাসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে। ওকে, এর সদর দপ্তর আমরা বলতে পারি ব্রাসেলসে, যেটি বেলজিয়ামে অবস্থিত। এর পতাকা বা প্রতীক চিহ্ন ব্যাকগ্রাউন্ডে নীল কালার এবং তার উপরে 12টা গোল্ডেন কালারের তারা, এবং এদের মোটো হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেও ঐক্য। অর্থাৎ এই যে দেখো, ইউরোপের বিভিন্ন দেশ এক জায়গায় হয়েছে না, এদের মধ্যে তো বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এক একজন এক এক রকম, তারপরেও এরা যে ঐক্যবদ্ধভাবে রয়েছে, বা এই যে ঐক্যবদ্ধ হয়ে থাকার যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে এর মূল মোটো, যে আমরা এইভাবেই থাকবো। ওকে, তো এই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরেও একটু বলে রাখি, এই যে ইউরোপীয় ইউনিয়ন এমন একটা সংস্থা যার নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। দেখো, পররাষ্ট্রনীতি সাধারণত কোনো একটা সার্বভৌম রাষ্ট্রের হয়, কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়নই একমাত্র সংস্থা আমরা বলতে পারি যার নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। এই যে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতি তৈরি করে, যেই নীতি অনুযায়ী এর যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তারা চলে। তারা কোন দেশের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলবে সেগুলো এই ইউরোপীয় ইউনিয়নই ঠিক করে। বোঝা গেল? তারপরে এই যে সংস্থার নিজস্ব মুদ্রা রয়েছে, ইউরো নাম, বেশ পাওয়ারফুল, এবং এই ইউনিয়নের নিয়ম কোনো রাষ্ট্র যদি না মানে তবে তাকে বহিষ্কৃত করা হতে পারে, এবং খুব কঠোর নিয়ম এদের, যাতে শান্তি প্রতিষ্ঠিত থাকে সর্বদা, চারিদিকে শান্তি বিরাজমান থাকে, এর জন্য এরা প্রচুর পরিমাণে চেষ্টা করছে। ওকে, তাই জন্যই বর্তমানে সবথেকে শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে এই ইউরোপীয় ইউনিয়ন। ওকে, একটা বেসিক ধারণা আমরা পেলাম, তাই না? পেলাম, হ্যাঁ কি না? যাই হোক, এর টোটাল সদস্য আমরা বললাম 27 জন। দেখো, এই হচ্ছে 27টা রাষ্ট্র: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, 27টা। তোমরা পড়ে নেবে। ওকে, ফালতু বলে সময় নষ্ট করছি না। কিন্তু দেখো, এই যে 27টা রাষ্ট্রের নামই যারা মনে রাখতে পারবে রাখো, খুব ভালো জিনিস। ওকে, কিন্তু আমার মতে কয়েকটা রাষ্ট্রের নাম মনে রাখা উচিত। এবার 27টাই তো রাখা সম্ভব নয়, 10-12টা যেই কটা রাখতে পারি। ওকে, তো আমি একটা উপায় বার করলাম যে কিভাবে মনে রাখা যেতে পারে। তো ভাবো, একটা গান হঠাৎ করে তোমার মনে আসছে, ऐसे ना मुझे तुम देखो सीने से लगा लूंगी। ওকে, এই গানটা খুব সুন্দর। এই গানের প্রতিটা শব্দের প্রথম অক্ষর দিয়ে শুধু একটা শব্দ বাদে, সেটা হচ্ছে টি। কি? তুম। এই তুমের টি বাদে বাকি যেই কটা শব্দ রয়েছে তার প্রতিটা শব্দের প্রথম অক্ষর দিয়ে আমরা এক একটা দেশের নাম মনে রাখতে পারি, অর্থাৎ এই যে ইউরোপীয় ইউনিয়নের এক একটা সদস্য রাষ্ট্রের নাম মনে রাখতে পারি। যেরকম অ্যাসের এ থেকে আমরা অস্ট্রিয়ার কথা বলতে পারি, নায়ের এন থেকে আমরা নেদারল্যান্ডের কথা বলতে পারি, মুঝের এম থেকে আমরা মাল্টার কথা বলতে পারি। এরকম বেশ কিছু আছে, আমরা দিয়ে দিয়েছি, দেখে নিও, পড়ে নিও। ওকে, যাই হোক, নেক্সট আমরা যাই। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য ও লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে শান্তি বজায় রাখা। কি? শান্তি বজায় রাখা। কোথায় শান্তি বজায় রাখা? এই যে ইউরোপীয় দেশগুলোর মধ্যে। এই ইউরোপীয় ইউনিয়ন চাই যে ইউরোপে আর যুদ্ধ না হোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তারা দেখেছেন, এবং সেই যুদ্ধ যাতে দ্বিতীয়বার না হয় তার জন্যই ওরা একরকম এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করেছেন, তাই না? যাই হোক, নেক্সট, অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন। ইউরোপীয় ইউনিয়নের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে এই যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, একে অপরের সঙ্গে যে বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো করা, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এক কথায়। তারপরে কি আসছে? নাগরিক কল্যাণ। নাগরিক কল্যাণ বলতে এই যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, এদের যে নাগরিকরা রয়েছে, আমরা বর্তমানে 27খানা রাষ্ট্র দেখছি। এই 27খানা রাষ্ট্রের উদাহরণ নিয়েই আমরা যদি বলি, এই 27টা রাষ্ট্রের যে নাগরিকরা রয়েছে তাদের শিক্ষা, চাকরি, ঘুরতে যাওয়ার ব্যবস্থা, অর্থাৎ এক কথায় তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তারা এই যে 27টা রাষ্ট্রের মধ্যে যে কেউ যে কোনো রাষ্ট্রে
এই 27টা রাষ্ট্রের মধ্যে যে কোনো রাষ্ট্রে পড়াশোনা করতে যেতে পারবে, তারপরে চাকরি করতে পারবে, এই সুযোগটা করে দিচ্ছে কে? এই ইউরোপীয় ইউনিয়ন। ধরো এ বি সি ডি এরকম করে 27খানা রাষ্ট্র রয়েছে। তো এই যে এ নামে যে দেশটা রয়েছে, আমরা অরিজিনাল উদাহরণটা নিলাম না, অর্থাৎ দেশের নাম নিয়ে আমরা ABCD করে বলছি, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। ধরো এই যে এ দেশের যে নাগরিকরা রয়েছে তারা বিদেশে গিয়েও চাকরি করতে পারবে এবং বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারবে। সি দেশে যারা রয়েছে তারা ডি এবং বি দেশে গিয়েও চাকরি করতে পারবে। অর্থাৎ এই 27টা রাষ্ট্র এক পরিবারের মতো, যে কেউ যে কারো রাষ্ট্রে যাবে, কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, এই চাকরি বলতে সরকারি চাকরি মাকরি সব করতে পারবে। বোঝাতে পারছি? এটাই ইউরোপীয় ইউনিয়ন করে দিচ্ছে, সেই ব্যবস্থা করে দিচ্ছে। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবে, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে দু ধরনের নাগরিক। একটা হচ্ছে ইউরোপের নাগরিক, ওকে, আবার সঙ্গে তাদের পার্টিকুলার নিজস্ব দেশের নাগরিক। ওকে, যাই হোক, এরা সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে, যেরকম নারী শিক্ষার কথা বলে, নারীদের যে সমতার বিষয়, যে অন্যান্য জায়গায় কি হয়, নারীদের শিক্ষা, ওদের অধিকার দেয় না, এখানে নারী সমতার কথাও বলে, প্রতিটা মানুষের মধ্যে সমতার কথা বলে কে? এই ইউরোপীয় ইউনিয়ন। এবং এরা সমতা প্রতিষ্ঠা করতে চায়। এখনো পর্যন্ত এরা এই কারণেই সফল হতে পেরেছে যে এরা এদের নিয়মকানুন, এদের উদ্দেশ্যগুলোকে খুব ভালোভাবে মানছে। ওকে, নেক্সট, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি। এরা চায় এদের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে এদের মধ্যে বৈজ্ঞানিক এবং প্রযুক্তির দিক থেকে বেশ অগ্রগতি ঘটুক। তো এরা কি করে? একে অপরকে হেল্প করে প্রচুর পরিমাণে। বিজ্ঞানের দিক থেকে এই দেশ কোনো একটা টেকনোলজি আবিষ্কার করলো, ওই দেশের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলো। বোঝা গেল? এটাই নিয়ম ইউরোপীয় ইউনিয়নের, যে করা উচিত, তবেই না আমাদের মধ্যে ভাইচারা প্রতিষ্ঠা হবে, তাই না? যাই হোক, তুমি বুঝতে পারছো ইউরোপ কেন এত উন্নত? কারণ ওরা কত সুন্দর মিলেমিশে থাকে। আর আমরা, দেশ তো দূরের কথা, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশের যে সমস্ত দেশ রয়েছে, আমরা দেশ তো দূরের কথা, আমরা নিজেদের মধ্যে, অর্থাৎ নিজের দেশের মধ্যে লড়াই করে বেড়াচ্ছি, তাই না? যাই হোক, এরপরে সংহতি ও ঐক্য প্রতিষ্ঠা, অর্থাৎ এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সমস্ত যে সম্পর্ক রয়েছে সেগুলোকে শক্তিশালী করা, এর জন্য যা যা করা তাই তাই করা, ঠিক আছে, যা যা করা উচিত তাই তাই করা এর উদ্দেশ্য। ওকে, তারপর টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন অর্থাৎ পরিবেশ রক্ষা, তারপরে এই যে পরিবেশ এত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করা একসঙ্গে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়ন করা দেশ রাষ্ট্রের। ওকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেগুলো নষ্ট করতে পারে, তাই না? যাই হোক, নেক্সট, উদ্দেশ্য এবং লক্ষ্য দেখলাম। নেক্সট আমরা কি দেখব? এর মূল্যবোধ, এ কোন কোন বিষয়ের উপরে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে এই ইউরোপীয় ইউনিয়ন সবথেকে বেশি গুরুত্ব দেয়। আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কোন কোন বিষয় এর যে সমস্ত কাজকর্ম করে সেই কাজকর্মকে বেশ প্রভাবিত করে। কোন কোন বিষয়? এর মূল্যবোধ কি, কিসের উপরে ভিত্তি করে এর নীতি নির্ধারণ করছে, এর কাজকর্ম চালিয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, যেরকম এর 1 নম্বর একটা হচ্ছে মানব মর্যাদা। ইউরোপীয় ইউনিয়ন মনে করে প্রতিটা মানুষ সমান এবং সকলের সম্মান রক্ষা করা উচিত। এর জন্য ইউরোপীয় ইউনিয়ন যে কোনো দেশের শরণার্থীদের, অর্থাৎ এই 27টা রাষ্ট্রের মধ্যে যে কোনো দেশের যে শরণার্থী, ওই দেশ থেকে এই দেশে কেউ এসছে, আর একটা দেশে এসছে, যে কোনো দেশের শরণার্থীদের যে মৌলিক অধিকার রয়েছে, মানব অধিকার রয়েছে, সেগুলোকেই রক্ষা করার চেষ্টা করে। আমরা এই যে এর যে মূল্যবোধগুলো মেনে চলে তার বেশ কিছু উদাহরণ দিতে দিতে আমরা যাব। নেক্সট, স্বাধীনতা। এরা স্বাধীনতার উপরে বেশ গুরুত্ব দেয়, কে? এই ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে মত প্রকাশ এবং চলাফেরার স্বাধীনতা, যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক সেই তাদের মত প্রকাশ করতে পারবে, তারপরে তারা যে কোনো রাষ্ট্রে অবাধে চলাফেরা করতে পারবে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই যে ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র এর নাগরিক এই ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্র যেগুলো রয়েছে যে কোনো রাষ্ট্রে গিয়ে চাকরি করতে পারে, অবাধে চলে যেতে পারে, পড়াশোনা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ওকে, নেক্সট, গণতন্ত্র। এরা গণতন্ত্রকেও বেশ গুরুত্ব দিয়েছে। এরা গণতন্ত্রকে এতটা গুরুত্ব দিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টে যতজন সদস্য নিযুক্ত হয়, যতজন মেম্বার ইউরোপীয় পার্লামেন্টে রয়েছে, সবাই প্রতিটা দেশের থেকে নির্বাচিত হয়ে আসে। কাদের দ্বারা? জনগণের দ্বারা। ক্লিয়ার?
নেক্সট সমতা, এরা সমতাকেও বেশ গুরুত্ব দেয়, যেরকম নারী পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলেন কারা, এই ইউরোপীয় ইউনিয়ন। যেরকম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কর্মস্থানে নারীদের এবং পুরুষদের যে সমান সুযোগ দেওয়া, সেই সুযোগ দেওয়ার আইন এই ইউরোপীয় ইউনিয়ন তৈরি করেছে। তারপরে 5 নম্বর আইনের শাসনের কথা বলে, এবং এরা এটাও বলে যে আইনের চোখে সকলেই সমান। এর ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে কোনো দেশ যদি আইন ভঙ্গ করে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন ভঙ্গ করে, তবে ইউরোপীয় ইউনিয়নের যে আদালত রয়েছে, সেই আদালত সেই রাষ্ট্রকে শাস্তি দিতে পারে, কোনো একটা স্টেপ নেয়। ওকে, নেক্সট সংহতি ও ন্যায় বিচার, অর্থাৎ সহযোগিতা ও ঐক্যের কথা বলছে, এবং ন্যায় বিচারের কথাও বলছে বটে। দেখো, এর মাধ্যমে আমরা বলতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে এই 27টা রাষ্ট্র বাদে অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও এই ইউরোপীয় ইউনিয়ন কি করে, যদি অর্থনৈতিক দিক থেকে কেউ পিছিয়ে পড়েছে এরকম তাদের মনে হয়, তারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে, যার মাধ্যমে একটা ঐক্য গঠন হয়, তুমি আমাকে হেল্প করেছো, তুমি কি ভালো, এরকম টাইপের, তাই না? বোঝা গেল? এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে অ্যাকচুয়ালি ইউরোপীয় ইউনিয়ন চলছে, এবং তারা এটাকে কঠোরভাবে মেনে চলার চেষ্টা করে, তাই জন্য আজও এরা বেশ ভালো পজিশনে রয়েছে। ওকে, যাই হোক, এরপরে আমরা আসবো ইউরোপীয় ইউনিয়নের কি ইতিহাস বা বিকাশে। দেখো, আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করছি, একটু বড় হতে পারে ক্লাসটা। কি আসছে? ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস ও বিকাশ। প্রথম আমরা চলে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, অর্থাৎ সেই 1945 সালে। ওকে, 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখন একটা ভয়াবহ পরিস্থিতি, তাই না? মানুষজন ভাবছে এ কবে শান্তি পাবো, কবে শান্তি পাবো, দ্বিতীয়বার আবার যুদ্ধ বেঁধে যাবে না তো? মানুষ এরকম ভাবছে, কেন ভাবছে? ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে ওইদিকে, তাই না? তো বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন তাত্ত্বিকেরা এবার ভাবা শুরু করলো, না আর এইভাবে চললে হবে না, এবার আমাদের শান্তির পথে যেতে হবে। তো ওরা শান্তির খোঁজে বিভিন্ন অভিমত প্রকাশ করা শুরু করলো, একে অপরের সঙ্গে দেখা করা শুরু করলো, কি করা উচিত, কি করা উচিত, এই নিয়ে একটা হই হুল্লোড় পড়ে গেল। এই সময় চার্চিল একটা অভিমত করে, এটা 46 হবে, ঠিক আছে? 1946 সালে চার্চিল বলে যে দেখো, এই যে শান্তি তো প্রতিষ্ঠা করতে হবে। চার্চিল কে ছিল? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ওকে, তো তিনি একটা অভিমত করেন যে এই যে ইউরোপের যে বিভিন্ন দেশগুলো রয়েছে, এই দেশগুলোকে নিয়ে একটা ইউরোপীয় সংগঠন, তিনি ইউরোপীয় ইউনিয়নের কথা বলেননি, বাট ইউরোপীয় সংগঠন বা একটা ইউরোপীয় গোষ্ঠী তৈরি করার কথা তিনি বলেন। তিনি জাস্ট ভাবেন যে এরকম একটা হওয়া উচিত। ওকে, এরপরে আমরা দেখি 1947-এ একটা ঘটনা ঘটতে যাই। যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ইউরোপকে আমেরিকা সাহায্য প্রদান করবে বলে, অর্থনৈতিক সাহায্য প্রদান। কিসের মাধ্যমে? মার্শাল পরিকল্পনার মাধ্যমে। এইবার সেই মার্শাল পরিকল্পনা যাতে ঠিকঠাক কার্যকর হয়, তার জন্য গঠিত হয় 1948 সালের 16ই এপ্রিল অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, যার কাজ কি ছিল? এই ওইইসি এর কাজ কি ছিল? এর কাজ ছিল ওই যে মার্শাল পরিকল্পনার যে অর্থ, সেটা কিভাবে খরচ হবে, কোন দেশকে কেমন দেয়া হবে, অর্থাৎ পুরোটাকে পরিচালনা করা, সঠিকভাবে পরিচালনা করা। ওকে, তো যখন মানুষজন দেখে, অর্থাৎ বিভিন্ন দেশ দেখে এই যে সহযোগিতা বেশ ঠিকঠাকভাবে চলছে এবং এও সাফল্য লাভ করেছে এই ওইসি, তখন তারা 1949-এ গিয়ে বেশ কয়েকটা রাষ্ট্র মিলে ইউরোপীয় পরিষদ গঠন করে, একটা সংগঠন তৈরি করে, ছোটোখাটো, খুব একটা বড়সড় নয়। এর পরবর্তীতে দেখা যায় 1951 সালে 6টি রাষ্ট্র, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ একসঙ্গে মিলে কি করে? ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করে। এইটা গঠন করার মূল উদ্দেশ্য ছিল যে যুদ্ধের যে মূল উপাদান, সেগুলোকে যদি এক জায়গায় করা যায়, সেগুলো যদি এক কন্ট্রোলের মধ্যে আনা যায়, তাহলে যুদ্ধ আর হবে না। তো এই রাষ্ট্রগুলো এক জায়গায় হলো, হয়ে সেই কন্ট্রোলে আনার চেষ্টা করলো। সেই কন্ট্রোলটা একটা রাষ্ট্রের হাতে না দিয়ে একটা সংস্থার হাতে দিল, যে নিউট্রালভাবে কাজ করবে। ওকে, তাহলে কি হবে? যুদ্ধটা আর হবে না, এরকম একটা টাইপ। এবং এই সংস্থায় পুরো এই যে স্টিল, কয়লা, তারপরে লোহা, সমস্ত কিছু এর দাম নির্ধারণ করবে, কার কাছে বিক্রি হবে কি হবে না, কোনো রাষ্ট্র যদি যুদ্ধের পথে আগিয়ে যায় তার কাছে বিক্রি করা, মানে বিভিন্ন নিয়মকানুন কে তৈরি করবে? এই সংস্থা, ইত্যাদি ইত্যাদি। তো এটা বেশ সফলতা লাভ করলো।
এটা যখন সফলতা লাভ করলো তখন দেশগুলো দেখলো না শুধু তো এই অংশটা নেওয়া যাবে না, এবার সামাজিক বিষয়টাও তারপর অর্থনৈতিক এই সমস্ত বিষয়গুলো মানতে হবে। আমাদের দেশের এবার উন্নতি করতে হবে সহযোগিতার মাধ্যমে। আমরা তো বেশ সহযোগিতা করতে পারি একে অপরকে, এই সংস্থার সাফল্যের মাধ্যমে সেটা মানুষ বুঝতে পেরেছিল, বিভিন্ন দেশ বুঝতে পেরেছিল। তারপরে কি হলো, 1957 সালে বিভিন্ন রাষ্ট্র এক জায়গায় হয়ে দুটো চুক্তি করে। কোথায়? সেটা রোমে। তাই সেটা রোম চুক্তি নামে পরিচিত। যেই দুটো চুক্তি করে তার প্রথম চুক্তির মাধ্যমে আমরা বলতে পারি ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী গঠন হয়, এবং দ্বিতীয় চুক্তির মাধ্যমে ইউরোপীয় আণবিক শক্তি সংস্থা গঠন হয়। অর্থাৎ আমরা দেখছি এই যে ইসিএসসি অর্থাৎ ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিউনিটির সাফল্যের ফলে 1957 সালে ইউরোপের বিভিন্ন দেশ রোমে এক জায়গায় হয়ে সেখানে তারা দুখানা চুক্তি করে। একটা চুক্তির মাধ্যমে কি তৈরি করে? ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী। আর একটা চুক্তির মাধ্যমে কি তৈরি করছে? ইউরোটোম বা ইউরোপীয় আণবিক শক্তি সংস্থা। এই যে প্রথম ইইসি, এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক দিকটা উন্নত করা, অর্থনৈতিক দিকটা দেখা। আর এই যে ইউরোপীয় আণবিক শক্তি সংস্থা, এর উদ্দেশ্য ছিল যে পারমাণবিক শক্তিকে যুদ্ধের কাজে না লাগিয়ে সেটা যাতে উন্নতির কাজে লাগানো যায়, যেরকম বিদ্যুৎ উৎপাদন এই সমস্ত কাজে লাগানো যায় তার ব্যবস্থা করা। ওকে, এটাও বেশ সফলতার সঙ্গে চলতে থাকে। তারপরে কি হয়, 1965-তে এসে 1965 সালের 8ই এপ্রিল এখানকার বিভিন্ন রাষ্ট্র পুনরায় একটা চুক্তি করে, যেই চুক্তির নাম হচ্ছে মিলন চুক্তি বা মার্জার ট্রিটি। ওকে, এর মাধ্যমে এই যে এখানে দুখানা সংস্থা কোথায় গেল, এই যে এই দুটো সংস্থা ইইসি এবং ইউরোটোম, আর এইদিকে ইসিএসসি, এই তিনটে সংস্থাকে এক জায়গায় করে দেয়। অর্থাৎ এই মিলন চুক্তির মাধ্যমে কি করছে, ইইসি অর্থাৎ ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী প্লাস ইউরোটোম, ইউরোটোম, ঠিক আছে, প্লাস ইউরোপীয় কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, এই তিনটেকে এক জায়গায় করে দিচ্ছে। করে দিয়ে কি গঠন করে ফেলছে? গঠন করে ফেলছে একটা ইউরোপীয় গোষ্ঠী বা ইউরোপীয় কমিউনিটি। ওকে, তারপরে কি হয়, এই ইউরোপীয় কমিউনিটির সাফল্য দেখে ইউরোপের বিভিন্ন দেশ খুব আকৃষ্ট হয়ে ওর সঙ্গে যোগদান করা শুরু করে। যেরকম 1973 সালে বেশ কয়েকটা রাষ্ট্র যোগদান করে। কোন কোন রাষ্ট্র যোগদান করে? যেরকম ব্রিটেন, আয়ারল্যান্ড, ডেনমার্ক। তারপরে 83-তে করে, সরি 83 বলছি কেন, 81-তে করেছিল গ্রিস। আর 1986-তে পর্তুগাল ছিল, পর্তুগাল আর স্পেন যত সম্ভব। এই রাষ্ট্রগুলো যোগদান করে। কেন করছে? যে সত্যি তো এটা ইউরোপীয় ইউনিয়ন সফলতা লাভ করছে। হ্যাঁ, তখন ইউরোপীয় গোষ্ঠী নাম ছিল, তখনও ইউরোপীয় ইউনিয়ন নাম হয়নি, ঠিক আছে, এখনো পর্যন্ত অন্যান্য নামে চলছে। তো এরপরে বিভিন্ন ঘটনাক্রমে কি হয়, একটা চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালের 7ই ফেব্রুয়ারি, যার নাম ম্যাস্ট্রিক্ট চুক্তি। কোথাও মাস্ট্রিক্ট বলে, কেউ ম্যাস্ট্রিক্ট বলে। ওকে, তো আমরা বলতে পারি মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। যেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে এই সংস্থা নতুন একটা নাম পায়, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা আর প্রতিষ্ঠা আমরা ধরতে পারি অ্যাকচুয়ালি 1993 সাল, 1 নভেম্বর 1993 সাল। এখন কথা হচ্ছে, দাদা তুমি বলছো মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠন হচ্ছে, মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 1992 সালের 7ই ফেব্রুয়ারি, তাহলে ইউরোপীয় ইউনিয়নের গঠন 93-তে বলছো কেন? তার কারণ এই দিন থেকেই, অর্থাৎ 1 নভেম্বর 1993 থেকে এই মাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হয়। ক্লিয়ার? এইবার এই মাস্ট্রিক্ট চুক্তি সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি। এই মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে আমরা বলতে পারি যে বিভিন্ন রাষ্ট্র, এই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র তারা ঠিক করে যে শান্তিপূর্ণভাবে থাকবে, এবং এর প্রতিটা সদস্য রাষ্ট্র একটা অভিন্ন পররাষ্ট্রনীতি মেনে চলবে। অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়ন যে পররাষ্ট্রনীতি ঠিক করে দেবে সেই পররাষ্ট্রনীতিই মেনে চলবে। এছাড়া একটা মুক্ত বাজার অর্থনীতি চালু হবে, যেখানে সবাই গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে বিনা পাসপোর্টে। অলরেডি যাতায়াতের একটা ব্যাপার রয়েছে কয়েকটা রাষ্ট্রের মধ্যে, কিন্তু এটা পুরোপুরি চালু হয়ে যাবে এর সদস্য রাষ্ট্রের জন্য, অর্থাৎ এই দেশের লোক ওই দেশে বিনা পাসপোর্টে যেতে পারবে। ওকে, এছাড়া ইউরো ইউজের ব্যাপারটা চলে এসছে এই মাস্ট্রিক্টের মাধ্যমে। অর্থাৎ আগে যেগুলো ছোটোখাটো কিছু অঞ্চলে চলছিল কিছু দেশের মধ্যে, সেটা পুরোপুরি এবার এই সদস্য রাষ্ট্র হিসেবে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হলেই যে সেই সুযোগ পাবে তার মধ্যে চলে আসলো। ওকে, এবার পুরোপুরি কার্যকর হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবার পুরো একটা সিস্টেমেটিকভাবে কার্যকর হয়ে গেল। বোঝা গেল? এইভাবেই আজকের ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে।
ক্লিয়ার? এবার আসি আমরা ইউরোপীয় ইউনিয়নের গঠন নিয়ে, অর্থাৎ সাংগঠনিক কাঠামো। দেখো, তোমাদের কোনো কোনো বইতে বলবে ইউরোপীয় ইউনিয়নের মূল কাঠামো হচ্ছে 4টি এবং তার সঙ্গে সহকারী 3টি সংগঠন রয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ঠিক নয়, মানে এটা বলার ধরনটা ঠিক নয়। অ্যাকচুয়ালি সঠিকই বলছে, কিন্তু এর বলার ধরনটা যে 3-4টে মূল আর বাকিগুলো সহকারী, এটাকে এইভাবে বলতে পারতো যে 4টে নীতি নির্ধারণের সঙ্গে রিলেটেড কাজ করে, আর 3টে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে। এটা বললে বেশি ভালো হতো। যাই হোক, কিছু কিছু বই বলছে যে 4টে মূল আর বাকিগুলো সহকারী, এইটুকুনি বলছে। এটা একটু অন্যভাবে যেভাবে বললাম ওইভাবে বলা যেত। অ্যাকচুয়ালি এর 7খানা প্রধান সংস্থা, এই 7খানা প্রথম 4টে নীতি নির্ধারণের সঙ্গে রিলেটেড কাজ করে থাকে, আর বাকি 3টে সেগুলো কার্যকর করার ক্ষেত্রে। এবং এই 7খানা ছাড়াও একাধিক স্থায়ী অস্থায়ী বিভিন্ন সংস্থা রয়েছে এই 7জনকে হেল্প করার জন্য। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। তো এইবার এই 7খানা সংস্থা কি, যেরকম ইউরোপীয় পরিষদ, ইউরোপীয় সংসদ, ইউরোপীয় ইউনিয়ন, আমরা প্রতিটা সম্পর্কে জানবো। ওকে, ইউরোপীয় ইউনিয়নের পরিষদ, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় আদালত, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত, এই 7খানা সংস্থা। এর প্রতিটা সংস্থা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নেব। প্রথমেই আমরা দেখব ইউরোপীয় পরিষদ বা ইউরোপীয় কাউন্সিল সম্পর্কে। এই ইউরোপীয় কাউন্সিল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সবথেকে শক্তিশালী সংস্থা। রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকে এই সংস্থায়, এবং এরা কি করে, এরা রাজনৈতিক দিক নির্দেশনা এবং বড় সিদ্ধান্ত নিয়ে থাকে, যেরকম বিদেশ নীতি, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। ওকে, সহজভাবে বোঝো এই ইউরোপীয় পরিষদের কাজ কি। ইউরোপীয় পরিষদের কাজ হচ্ছে নির্দেশ দান করা, এক কথায়। অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়নের, তারা কিভাবে চলবে তার একটা নির্দেশ দেওয়া। দেখো, তোমাদের স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং দায়িত্ব দিয়েছে কার হাতে? তোমাদের হাতে। ক্লাস 11, ক্লাস 12 এদের হাতে দিয়েছে। এবার তোমরা তো এটা ঠিক করছো যে কোন কোন কবিতা আবৃত্তি হবে, কোন গানটা গাওয়া হবে, কোন গানের ডান্স হবে, কোন নাটকটা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা ঠিক করছো, কিন্তু স্যাররা বলে দিচ্ছেন, টিচাররা তারা কি ঠিক করে দিচ্ছে যে কোন কোন জিনিসগুলো করা যাবে না। ভোজপুরি গান চালানো যাবে না, মদ খাওয়া যাবে না, নেশাদ্রব্য ইউজ করা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা সমাজের ক্ষতি করে এবং সেই স্কুল সম্পর্কে একটা বাজে ছবি তৈরি করে বাইরে। ওকে, এই যে কিছু নির্দেশ দান করছে। তারপরে এমন কিছু করা যাবে না যেখানে ওই স্কুলে যে মেয়েরা রয়েছে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়, বা ওখানে যে বাচ্চারা রয়েছে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়, এমন কিছু করা যাবে না। স্যাররা সেই নির্দেশ দিচ্ছে, তাই না? তোমরা পুরোটা পরিচালনা করছো বটে, কিন্তু স্যাররা কি করছে? নির্দেশ দিচ্ছে, তাই না? আর এই যে ইউরোপীয় পরিষদ হচ্ছে সেই স্যারের টিম। বোঝা গেল? আর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 11, 12, 10, 9 এরা। ওকে, এটা হচ্ছে সবথেকে শক্তিশালী সংস্থা। এই সংস্থার সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে, এবং বর্তমান সভাপতি আন্তোনিও কস্তা, এবং এখানকার সদস্য সংখ্যা আমরা বলতে পারি 28 জন টোটাল, কারণ 27টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান এখানে থাকেন, সঙ্গে ইউরোপীয় কমিশন যে রয়েছে সেই কমিশনের সভাপতি থাকে। ইউরোপীয় কমিশন সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব। ওকে, এবং এখানকার যে সভাপতি সে 2.5 বছরের জন্য নির্বাচিত হয় এবং পুনরায় সে অথবা অন্য কোনো একজন নির্বাচিত হয়। ওকে, অর্থাৎ 2.5 বছর অন্তর অন্তর সভাপতি পরিবর্তন হতে পারে এই ইউরোপীয় পরিষদে। ক্লিয়ার? এবার আমরা আসি নেক্সট, এরপরে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় শক্তিশালী সংস্থাতে, সেটা হচ্ছে ইউরোপীয় সংসদ বা ইউরোপীয় পার্লামেন্ট। বলছে এই ইউরোপীয় পার্লামেন্ট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা গণতান্ত্রিক সংস্থা, যেই সংস্থার সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্র রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের দ্বারা ভোটে নির্বাচিত হয়ে এখানে আসে। ধরো এই যে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ হচ্ছে ব্রাজিল, ব্রাজিলের নাগরিকরা কিছু লোককে চুজ করলো ভোট দিয়ে এবং বলল তোমরা যাও ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে বসো, আমাদের হয়ে সেখানে কথা বলো। এছাড়া ইতালি এর সদস্য, তো ইতালির যে নাগরিকরা রয়েছে তারা কিছু মানুষকে চুজ করে ইউরোপীয় পার্লামেন্টে পাঠালো, বললো ওখানে গিয়ে আমাদের হয়ে কথা বলো। যেরকম প্রতিটা দেশে যেরকম আমাদের দেশে আমরা পার্লামেন্টে লোক পাঠাই না, তাই না? ঠিক তেমন। বোঝা হলো? আর এই ইউরোপীয় সংসদের কাজ কি? এই ইউরোপীয় সংসদের কাজ হচ্ছে
বাজেট প্রণয়ন করা, আইন প্রণয়ন করা। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই ইউরোপীয় পার্লামেন্ট একা কিন্তু আইন প্রণয়ন করে না বা বাজেট প্রণয়ন করে না, এর সঙ্গে অন্য আরেকটা সংস্থা আছে, সেটা আমরা এর পরেই দেখব। কিন্তু তার আগে আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্ট সম্পর্কে আরও কিছু জিনিস জেনে নিই। যেরকম এর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 720 জন, যারা সরাসরি নির্বাচিত হয়ে আসে ভোটের মাধ্যমে, যেটা আমরা বললাম। এবং প্রতিটা সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। ওকে, এবং এখানকার সভাপতি নির্বাচিত হয় 2.5 বছরের জন্য, আবার 2.5 বছর পরে আবার একজন নির্বাচিত হবে, এরকম। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার রয়েছে। এর কাজ কি? আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা এবং কমিশনের তদারকি করা। ওকে, এখন কথা হচ্ছে এ একা আইন বানায় না, তবে এর সঙ্গে কে থাকে? এর সঙ্গে আর একজন রয়েছে, সেটা হচ্ছে কাউন্সিল অফ ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় পার্লামেন্ট কি আইন প্রণয়ন করে। ওকে, তাহলে আমরা দেখছি এই যে ইউরোপীয় ইউনিয়নে দুটো সংস্থা মিলে আইন এবং বাজেট প্রণয়ন করে। কোন কোন সংস্থা? একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পরিষদ, আর একটা হচ্ছে ইউরোপীয় সংসদ বা ইউরোপীয় পার্লামেন্ট। এই দুটো সংস্থা মিলে কি করছে? আইন তৈরি করছে। মনে থাকবে এখানে এই যে ইউরোপীয় ইউনিয়ন পরিষদ রয়েছে, এর সঙ্গে অনেকে ইউরোপীয় পরিষদটাকে গুলিয়ে ফেলে। ইউরোপীয় পরিষদ হচ্ছে সবথেকে শক্তিশালী সংস্থা, আর ইউরোপীয় ইউনিয়ন কি করে? তার আন্ডারে কাজ করে। বোঝা গেল? ইউরোপীয় পরিষদে সেই রাষ্ট্রপ্রধানরা থাকে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পরিষদে কারা থাকে? ওই যে বিভিন্ন সদস্য রাষ্ট্র রয়েছে, সেই সদস্য রাষ্ট্রে যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, সেই মন্ত্রীরা এখানে এসে থাকে। দেখা গেল ব্রাজিলের একজন অর্থমন্ত্রী রয়েছে, সে এই ইউরোপীয় ইউনিয়নের পরিষদে আসে। কারণ এই যে তুমি ভাবো পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, তাই না? ওকেও তো বলতে হবে যে দেখো আমাদের দেশে অর্থনৈতিক দিক থেকে এইভাবে ভাবা উচিত। প্রতিটা দেশ থেকে যদি শিক্ষামন্ত্রীরা বিভিন্ন মন্ত্রীরা এসে আইন প্রণয়নের সময় থাকে, বাজেট অনুমোদনের সময় থাকে, তাহলে কি হবে? সেগুলো আরও সুন্দরভাবে রচিত হবে, একটা আইন তৈরি হবে খুব সুন্দরভাবে, একটা বাজেট প্রণয়ন করা সম্ভব হবে অনেক সুন্দরভাবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? তো এই কনফিউশনটা থাকা উচিত নয় যে ইউরোপীয় পরিষদ এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষদ দুটো আলাদা জিনিস। ওকে, এই দুটো আলাদা। ইউরোপীয় পরিষদে কারা থাকছে? রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। আর ইউরোপীয় ইউনিয়ন পরিষদে কারা থাকছে? রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রীরা, যারা এই ইউরোপীয় ইউনিয়ন পরিষদে এসে কি করে? ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করে। ক্লিয়ার? এখানকার সদস্য 27 জন মন্ত্রী, যেটা প্রতিটা দেশ থেকে আসে, এবং বিভিন্ন বিষয়ভেদে কখনো অর্থমন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, তারা এসে যোগদান করে। ওকে, এই তথ্য তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো বা লিখে নিতে পারো, যে সমস্ত তথ্য এখানে দিয়েছি। ওকে, যাই হোক, এখানকার সভাপতিও 6 মাসের জন্য নির্বাচিত হয় এবং 6 মাস অন্তর দেশ অনুযায়ী, এখন ব্রাজিল হলো, পরের বার ইতালি হবে, এইভাবে চেঞ্জ হতে থাকে। ওকে, নেক্সট, এরপরে হচ্ছে ইউরোপীয় কমিশন। এই ইউরোপীয় কমিশনটা কি জিনিস? এই যে ওপরে একেবারে দেখলাম একজন নির্দেশ দান করছে কিভাবে হবে, আর বাকি দুজন কি করছে? আইন প্রণয়ন করছে, বাজেট অনুমোদন করছে। এখন দেখো বাজেট অনুমোদন তো করে দিল, এবার এইগুলো যাতে ঠিকঠাক পরিচালনা হয় বা এই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক পরিচালিত হয়, কোনো চুক্তি হয়েছে সেই চুক্তি যাতে বাস্তবায়িত হয়, কোনো একটা আইন পাস হয়েছে সেই আইনটা যাতে ভালোভাবে কার্যকর হয়, এই যে বাজেট তৈরি করা হয়েছে, বিভিন্ন দেশকে এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এই সংস্থার জন্য এই টাকা খরচ করার কথা বলা হয়েছে, তো এইগুলো যাতে ঠিকঠাকভাবে গুছিয়ে ভালোভাবে পরিচালিত হয়, সেই কাজটা করে থাকে এই ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় কমিশন নামে সংস্থাটি। ওকে, বোঝা গেল? তো এখানকার সদস্য সংখ্যা হচ্ছে 27 জন কমিশনার। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ইউরোপীয় কমিশনের সদস্যদেরকে বলা হয় কমিশনার। ওকে, এখানকার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর, এখানকার সভাপতিও 5 বছরের জন্য কি নির্বাচিত হয়। এর মূল কাজ আইন প্রস্তাব বাস্তবায়ন, বাজেট পরিচালনা, চুক্তি রক্ষা ইত্যাদি। আরেকটা জিনিস, এই ইউরোপীয় কমিশনের কাজ হিসেবে অনেকে মনে করেন যে এর একটা কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এ কিন্তু আইন প্রণয়ন করে না, এটা মনে রাখতে হবে। আইন প্রণয়ন করে মাত্র দুটো সংস্থা, একটা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট, আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পরিষদ। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এই কমিশন জাস্ট প্রস্তাব করতে পারে, যেরকম করে না, এটা একটু এরকম করে করলে ভালো হয়, তারপরে ওই দুটো সংস্থা যদি চায় তবে আইন বানিয়ে দিতে পারে, এরকম একটা ব্যাপার। ওই যে তোমরা স্কুলের অনুষ্ঠানটা পরিচালিত করছো বটে, ওকে, তারপরে তুমি কিন্তু সেই ঘাস কাটা তুমি করছো না, তুমি কি করছো? 5, 6, 7, 8 এর ছেলেপেলেদের দিয়ে করিয়ে নিচ্ছ, তাই না?
এবং তারা বলতেই পারে, দাদা এই যে কাজ করছি আমাদের কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে, বলতেই পারে, হ্যাঁ কি না? এবার তুমি মানছো কি মানছো না সেটা তোমার ব্যাপার, হ্যাঁ কি না? অনেকটা এরকম। এইবার আইন প্রণয়ন হয়ে গেল, সেগুলো সব কার্যকর করার ব্যবস্থা হয়ে গেল। এইবার ধরো কোনো দেশ মানছে না, তখন কি করবে? তখন চলে আসবে ইউরোপীয় আদালত, যে কিনা কোনো রাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়নের নিয়ম কানুন, আইন ইত্যাদি না মানে, তখন এই ইউরোপীয় আদালত কি করে? হস্তক্ষেপ করে, যে দেখো তুমি আইন কানুন মানছো না, তোমাকে আমি শাস্তি দেবো। শাস্তি বলতে একটা রাষ্ট্রকে কিভাবে শাস্তি দেয়, যে তোমার সঙ্গে আর কোনো ডিল হবে না, তুমি কোনো অনুদান পাবে না, এটসেট্রা, এইভাবে করতে পারে। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যদি বিরোধ বাধে, তখন এই ইউরোপীয় আদালত সেটাকে সলভ করে দেয়। ওকে, এখানে কারা থাকে? 27 জন বিচারক এবং 11 জন অ্যাডভোকেট জেনারেল থাকে, যারা এর টোটাল সদস্য। ওকে, অর্থাৎ এখানে 38 জন সদস্য। প্রতিটা সদস্যের কার্যকাল হচ্ছে 6 বছর। এখানকার যে সভাপতি বা চিফ জাস্টিস বলতে পারি, তিনি 6 বছরের জন্য নির্বাচিত হন। ওকে, অর্থাৎ সভাপতি। এর মূল কাজ ইউরোপীয় ইউনিয়নের আইন ব্যাখ্যা এবং বিরোধ নিষ্পত্তি করা। এই যে আদালতও কিন্তু, ইউরোপীয় আদালতও কিন্তু আইন তৈরি করে না। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই যে ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত আদালত রয়েছে, সরি, যে সমস্ত আইন রয়েছে, আদালত বলছি কেন, আইন রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে, সেই আইন কিন্তু শুধুমাত্র ব্যাখ্যা করতে পারেন কে? এই ইউরোপীয় ইউনিয়নের আদালত, অর্থাৎ ইউরোপীয় আদালত যেটা, সেটা। দেখো এখানকার যে 27টা সদস্য রাষ্ট্র রয়েছে, তাদের তো নিজস্ব কি বলবো, আদালত রয়েছে তাদের রাষ্ট্রের। সেই রাষ্ট্রের যে আদালত, তারা কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের আইন ব্যাখ্যা করতে পারেন না, তারা তাদের নিজস্ব দেশের আইন ব্যাখ্যা করতে পারেন। ঠিক আছে, ধরো বেলজিয়ামের তো সুপ্রিম কোর্ট হয়তো আছে, তাই না? তো বা ইতালিরও তো আছে, প্রতিটা রাষ্ট্রের একটা বিচার বিভাগ থাকবে, তাই না? সেই বিচার বিভাগ তারা ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে সেই আইন ব্যাখ্যা করতে পারে না। এই আইন ব্যাখ্যা কে করতে পারে? শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের যে আদালত, অর্থাৎ ইউরোপীয় আদালত, সেটা। যেরকম ভাবো আমাদের ভারতের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের ব্যাখ্যা কে প্রদান করতে পারে? সুপ্রিম কোর্ট। ব্রিটেনের সুপ্রিম কোর্ট পারবে সেটা? নিশ্চয়ই না। বোঝাতে পারছি জিনিসটা? খুব সহজ। নেক্সট, এইবার আসবো ইউরোপীয় ইউনিয়নের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, অর্থাৎ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকটার কাজ কি? ইউরোজোনের মধ্যে যে দেশগুলো রয়েছে, সেই দেশে ইউরো কিভাবে পরিচালিত হবে, ওর মূল্য কিভাবে নির্ধারিত হবে, এই সমস্ত জিনিসগুলো দেখা। একটা জিনিস বলি, ইউরোজোনটা কি? এই যে 27টা রাষ্ট্র রয়েছে, এই 27টা রাষ্ট্রের মধ্যে 20টা রাষ্ট্র ইউরো নামে একটা মুদ্রা ইউজ করে। ধরো আমাদের ভারতবর্ষে ভারতীয় টাকা রয়েছে, আমরা যদি কেউ বাংলাদেশে ঘুরতে যাই, তবে আমাদের এই দেশের টাকা ওই দেশের যে কোনো দোকানে চলবে? চলবে না। কিন্তু এই যে ইউরোজোন রয়েছে, যেখানে যেই 20টা রাষ্ট্র, এই 20টা রাষ্ট্রে একই টাকা চলে, অর্থাৎ ওই ইউরো নামে টাকা তুমি এক দেশ থেকে আরেকটা দেশে গেলেও তোমার চেঞ্জ করতে হবে না, ওই ইউরো গিয়ে ওখানকার দোকানেও ইউজ করতে পারবে। বোঝা গেল? আর এই যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যেটা রয়েছে, সেটা এই ইউরোজোনের যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর ব্যাংক। এ শুধু ইউরো টাকাটাকে কন্ট্রোল করে। বোঝা গেল? যদি ইউরোজোনের মধ্যে কোনো রাষ্ট্র না থাকে, ও সেই জিনিসটা দেখবে না। ওকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এ জাস্ট ইউরো অঞ্চলটাকে দেখে। ইউরো অঞ্চল কোনটা? ওই 27টার মধ্যে 20টা রাষ্ট্র কি করছে? ইউরো নামে একটা মুদ্রা ইউজ করছে। ওই যে যারা ওই মুদ্রা ইউজ করছে, তারা এই ইউরোজোনের মধ্যে পড়ছে। ওকে, যাই হোক, এর মূল কাজ ইউরো পরিচালনা করা, সুদের হার নির্ধারণ করা। দেখা গেল ওই ইউরোজোনের কোনো রাষ্ট্রকে এই ব্যাংক ঋণ দিয়েছে, এখন কতটা সুদ পাবে, অর্থাৎ ওই রাষ্ট্রের কাছে কত টাকা সুদ আদায় করবে, এই সমস্ত জিনিস ঠিক করা। মূল্য স্থিতিশীলতা, অর্থাৎ ওই যে দাম কমা বাড়ার যে বিষয়টা, যাতে প্রতিটা দেশ সঠিক মূল্য পায়, অর্থাৎ এই দেশ থেকে ওই দেশে গেলাম, মূল্য কমে গেল ইউরোর, এরকম যাতে না হয়, সেই জিনিসটা স্টেবল রাখার যে বিষয়টা। তারপরে কোনো দেশে যদি অর্থনৈতিক দিক থেকে ডুবে যায়, তাকে সাহায্য করা, এই সমস্ত কাজ এই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক করে থাকছে। ঠিক আছে, এর বাকি যে তথ্যগুলো দেখে নিও তুমি, আলাদাভাবে বলার নেই, যেগুলো বোঝানোর নেই সেগুলো আমি বোঝাচ্ছি না। যেগুলো যেরকম 8 বছরের জন্য নির্বাচিত হয়, এগুলো বোঝানোর আছে? বোঝানোর নেই। আরেকটা জিনিস বলে রাখি, এ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যের উপরে, অর্থাৎ এই যে ব্যাংকটা মানে কন্ট্রোল আনে না, এই শুধু ইউরোজোন, অর্থাৎ যারা ইউরো টাকাটা ইউজ করে, সেই সমস্ত রাষ্ট্রের ওপরেই এ থাকেন, সেই সমস্ত রাষ্ট্রের মধ্যেই এ থাকেন। ওকে, অর্থাৎ ইউরোজোনের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এটা। ওকে, নেক্সট 7 নম্বর বা সবথেকে শেষ যে সংস্থা রয়েছে, সেটা হচ্ছে ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত। দেখো এতক্ষণ অনেক কিছু তো হলো, আইন প্রণয়ন হলো, আইন পরিচালনা করা হলো, আইন
বাস্তবায়ন করা হলো, বাজেট অনুমোদন করা হলো, বাজেটের টাকা এর ওর কাছে দিয়ে পাঠানো হলো। এখন কথা হচ্ছে এগুলোতে একটা হিসাব রাখতে হবে। এই হিসাবটা রাখে হচ্ছে এই ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত। এখন এখানে আদালত শুনে অনেকে ভাববে হয়তো বিচার করে, না, আদালত শুনে এটা ভেবো না যে বিচার করে, ও বিচার করে না। ও কি করে, ও পুরো যে সংস্থাগুলো রয়েছে ওই সংস্থাগুলোর কাজকর্ম, তারপরে তাদের খরচ, তারা কি কি করেছে, কোন খাতে কি ব্যয় করেছে, কোন দিক থেকে আয় করেছে, সমস্ত কিছুর একটা হিসাব এই সংস্থাটা রাখে। এবার সমস্ত কিছুর একটা হিসাব করে কি করছে, একটা প্রতিবেদন তৈরি করছে, বোঝা গেল, একটা রিপোর্ট তৈরি করছে। কোন সংস্থা? এই সংস্থা। ক্লিয়ার? এইবার আমরা একবার রিক্যাপ করে নিই, খুব সহজভাবে যদি আমরা রিক্যাপ করি এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা প্রথমে বললাম এই যে ১ নম্বর যেটা রয়েছে ইউরোপীয় পরিষদ, এই ইউরোপীয় পরিষদটা কি সব থেকে টপে রয়েছে, যে দিক নির্দেশনা দিচ্ছে, তাই না? এবং এই যে ইউরোপীয় পরিষদ কাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে? বাকি সংস্থাগুলোকে বলছে দেখো এইভাবে চলো। ক্লিয়ার? এছাড়া এই যে ইউরোপীয় পরিষদ রয়েছে, এ হচ্ছে এই যে ইউরোপীয় ইউনিয়নের সব থেকে শক্তিশালী সংস্থা। এখানে কারা থাকে? বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, অর্থাৎ সেই টিচাররা। ওকে? এবং পরে ইউরোপীয় সংসদ, যেখানে বিভিন্ন দেশের নাগরিকদের দ্বারা সদস্যরা চুজ হয়ে, নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে আসে। পার্লামেন্টের কাজ কী হবে? আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা, ইত্যাদি ইত্যাদি। এবং সেম কাজ ইউরোপীয় ইউনিয়ন পরিষদও করে। অর্থাৎ এই যে দুটো সংস্থা রয়েছে, কি কি সংস্থা? ২ এবং ৩, এই ২ এবং ৩ নম্বর সংস্থা দুজন যৌথভাবে আইন প্রণয়ন করছে, বাজেট অনুমোদন করছে, বোঝা গেল? আর এই যে ৪ নম্বর ইউরোপীয় কমিশন কি করছে? ওই যে আইন প্রণয়ন হলো, বাজেট অনুমোদন হলো, অন্যান্য কাজ হলো, অর্থাৎ যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সমস্ত সিদ্ধান্ত যাতে ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয় সেটা দেখে ইউরোপীয় কমিশন। ওকে? এইবার যদি এই সমস্ত বিষয় যে অ্যাপ্লাই হচ্ছে, এই যে নিয়মকানুন তৈরি হয়েছে, নিয়মকানুন অ্যাপ্লাই হচ্ছে, কোনো দেশ ঠিকঠাক মানছে না বা কোনো দেশের সঙ্গে আরেকটা দেশের বিরোধ হয়েছে, তখন এই ৫ নম্বর সংস্থার এন্ট্রি হয়ে যাচ্ছে ইউরোপীয় আদালত। আরেকটা হচ্ছে ইউরো অঞ্চলের জন্য থাকছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক, যে কি করছে ইউরো অঞ্চলের ইউরোটাকে কন্ট্রোল করছে, ইউরোর পরিচালনা করছে, ইউরো এর দাম যাতে ঠিকঠাক থাকে তার জন্য এ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আর একেবারে শেষে ইউরোপীয় হিসাব নিরীক্ষা আদালত বা ইউরোপিয়ান কোর্ট অফ অডিটর, সে কি করছে? সে করছে পুরোটার হিসাব নিকাশ। এই যে ওপরের যে ৬টা সংস্থা রয়েছে তার হিসাব নিকাশ করছে। বলে রাখি এর সঙ্গে এগুলোকে হেল্প করার জন্য বিভিন্ন ছোট ছোট কি রয়েছে? 4, 5, 6 এর স্টুডেন্টরা রয়েছে। অর্থাৎ ছোট বিভিন্ন সংস্থা রয়েছে যারা এদের কাজকে কাজ যাতে ঠিকঠাক হয় তার জন্য হেল্প করে। ওকে? ক্লিয়ার? এবার আমরা সেই নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে কি রয়েছে? নেক্সট পার্টে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী। তো আমরা একটু তোমাদের বইয়ের থেকে আলাদাভাবে ভাগ করেছি, যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ ও বৈজ্ঞানিক এবং আন্তর্জাতিক কার্যাবলী, এইভাবে ভাগ করেছি। আমরা প্রতিটা পয়েন্ট একই রকম করেছি পরবর্তীতে যা যা পড়ব। এর মধ্যে তোমাদের বইয়ে কিছু অল্প কিছু দিয়েছে, সেগুলোকেই আমরা একটু এক্সপ্লেন করব ক্যাটাগরিতে ভাগ করে। অর্থাৎ ওরা কি করেছে, ধরো ৩টে ৪টে রাজনৈতিক দিয়েছে, তার মধ্যে ২টো সামাজিক, একটা আন্তর্জাতিক দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা সেটাকে স্পেসিফিকভাবে ভাগ করেছি। ওরা ওখানে উল্টোপাল্টা দিয়েছে, আমরা একটু নিজেদের মতো করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে? ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক দিক থেকে কি কাজ করে প্রথমে সেটা আমরা দেখি। ১ নম্বর আমরা বলতে পারি রাজনৈতিক কাজের মধ্যে, ১ নম্বর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যাতে আর কোনো বড় যুদ্ধ না হয় তার জন্য ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে এবং তার জন্য ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন কাজ করে যাচ্ছে। ওকে? ২ নম্বরে আমরা বলতে পারি যে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা। এই যে গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষা ইউরোপীয় ইউনিয়ন কিভাবে করে? দেখো, এর যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত হওয়া বাধ্যতামূলক করেছে এই ইউরোপীয় ইউনিয়ন। এবং কোনো রাষ্ট্র যদি কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন করে তখন ইউরোপীয় ইউনিয়ন সেই রাষ্ট্রের ওপরে স্টেপ নেয়। বোঝা গেল? ৩ নম্বরে আমরা বলতে পারি যে আইনের শাসন প্রতিষ্ঠা। এই ইউরোপীয় ইউনিয়ন তাদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে আদালত তথা বিচার ব্যবস্থা রয়েছে সেই তার মাধ্যমে আইনের শাসন প্রচলন করার আইনের শাসন প্রসারিত করার চেষ্টা করছেন। ওকে? নেক্সট কূটনৈতিক সম্পর্ক। ৪ নম্বর আমরা বলতে পারি কূটনৈতিক সম্পর্ক। যেরকম এরা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সেই সময় তার বিরোধিতা করে এই যে পুরো ইউরোপীয় ইউনিয়নের যা সদস্য রাষ্ট্র রয়েছে তারা একজোট হয়ে তার বিরোধিতা করছে। ওকে? তারা জোটবদ্ধভাবে থাকছে। কারা? এই ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। এইভাবে তারা যে একটা শক্তিশালী রাষ্ট্র বলছি, একটা শক্তিশালী জোট
সেটা প্রমাণ করে দিচ্ছে। ওকে, যাই হোক, এরপরে আমরা আসবো অর্থনৈতিক কার্যাবলীতে। অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কি পড়ছে? ১ নম্বর আমরা বলতে পারি অভ্যন্তরীণ বাজার অর্থনীতি চালু করেছে। যেরকম এক দেশের নাগরিক অন্য দেশে গিয়ে চাকরি-মাকরি সব করতে পারে। চাকরি, শিক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারে। যেরকম একজন জার্মান নাগরিক কোনো ভিসা ছাড়াই চলে যাচ্ছে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে গিয়ে সেখানে চাকরি করছে, থাকছে, খাচ্ছে-দাচ্ছে, কোনো ভিসা দরকার নেই। চলে গেল ওই দেশে। এছাড়া আ একই ধরনের মুদ্রা এরা ইউজ করছে, যেরকম ইউরো। এখানেও একরকম একই ধরনের জিনিস যখন ব্যবহার করে মানুষ, তখন ওর মধ্যেও কিছুটা ঐক্য গড়ে ওঠে না? এবং প্রতিটা দেশের টাকার মূল্য একই রকম, প্রায় একই রকম। তখন মুদ্রার দাম বেশি ওঠানামা করে না। তো এটা অর্থনৈতিক দিক থেকে একটা দেশকে শক্তিশালী করছে। ওই দেশকে শক্তিশালী করছে যখন একটা সংস্থাকেও শক্তিশালী করছে, এবং এই ইউরোপীয় ইউনিয়ন কি করেছে? ওই যে ইউরো জোন চালু করে দিয়েছে, তাই না? যেখানে একই ধরনের টাকা ইউজ হোক। পরবর্তীতে হয়তো বাকি ৭ খানা রাষ্ট্রও এই ইউরো জোনের অংশ হয়ে যাবে। নেক্সট, অর্থনৈতিক সহায়তা করে থাকে এই ইউরোপীয় ইউনিয়ন। দেখা হলো কোনো রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, যেরকম গ্রিসের কথা আমরা বলতে পারি। গ্রিস পিছিয়ে পড়েছে, তো কী করছে? ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে হেল্প করছে, সেই সমস্ত রাষ্ট্রকে তহবিল প্রদান করছে। ওকে, নেক্সট আমরা সামাজিক কার্যাবলীর মধ্যে আসতে পারি। সামাজিক কার্যাবলীর মধ্যে আমরা কি ফেলবো? ১ নম্বর আমরা বলতে পারি সমতা ও ন্যায় বিচার। নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে, এবং সকলে আইনের দৃষ্টিতে যেহেতু সমান, তারা সমান অধিকারও পাবে। ২ নম্বর কর্মসংস্থান ও চাকরি এবং শিক্ষার অধিকারের যে বিষয়টা, প্রতিটা মানুষ চাকরি পাবে, শিক্ষা গ্রহণ করতে পারবে, এবং এই যে ইউরোপীয় ইউনিয়নের যে ২৭ টা সদস্য রাষ্ট্র রয়েছে, বিনা ভিসায় যে কোনো রাষ্ট্রে গিয়ে চাকরি, এই শিক্ষা গ্রহণ করতে পারে। জার্মানি থেকে কোথায় চলে যাচ্ছে? ফ্রান্সে চলে যাচ্ছে। ফ্রান্স থেকে ইতালিতে চলে যাচ্ছে। অর্থাৎ এখানকার মানুষ ওখানে, ওখানকার মানুষ ওখানে, ওখানকার মানুষ এখানে, এইভাবে বিনা ভিসায় যাচ্ছে, গিয়ে চাকরি-মাকরি সব করতে পারছে। একেবারে মনে হচ্ছে যে এই দেশের নাগরিক। বোঝা গেল? এইরকম চাকরি করছে। কোনো প্রবলেম নেই। তো এই দিক থেকে এখানকার নাগরিকদের কিছুটা স্বাধীনতা এসছে, তাই না? এছাড়া ৩ নম্বর আরও একটা কথা বলতে পারি যে শিশু সুরক্ষা, শিশুদের অধিকার, এর উপরে এই ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। নেক্সট, পরিবেশ ও বৈজ্ঞানিক কার্যাবলী। পরিবেশ ও বৈজ্ঞানিক কার্যাবলীর মধ্যে আমরা কি রাখতে পারি? এই রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের, অর্থাৎ এই যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে একসঙ্গে। এর জন্য এরা একটা প্রকল্প চালু করেছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন গ্রিন ডিল নামে একটা প্রকল্প চালু করেছে, যেটা কার্বন নিঃসরণ অনেকটা কমিয়ে দেয়। ওকে, এছাড়া ইউরোপীয় ইউনিয়ন যেগুলো চিরাচরিত শক্তি, যেগুলো খুব সহজে পাওয়া যায়, যেরকম সৌরশক্তি যেটা রয়েছে, বায়ু শক্তি, এই সমস্ত পুনঃনবীকরণযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করছে বিভিন্ন দেশকে। ওকে, এবং বিভিন্ন দেশের নাগরিকদেরকে। যাই হোক, এছাড়া ধরো কোনো দেশ, এই সদস্য রাষ্ট্রের মধ্যে কেউ টেকনোলজিতে কোনো উন্নত কিছু আবিষ্কার করলো, তখন সেটা একে অপরের সঙ্গে শেয়ার করা, টেকনোলজি শেয়ারের মাধ্যমে একসঙ্গে বেড়ে ওঠা। ওকে, এই সমস্ত কাজ ইউরোপীয় ইউনিয়ন করছেন। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে কি, কি কাজ করছে? যেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে এরা মানবাধিকার রক্ষায় কাজ করছে। যেরকম আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন ত্রাণ পাঠায় এই সমস্ত দেশ। এছাড়া ওখানে বিভিন্ন সমাজসেবামূলক কাজও এরা করে থাকে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা চলছে এদের। যেরকম আমাদের ভারতের সঙ্গেই হয়েছে। এই যে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে কথা বলছি, এটা বাণিজ্যিক চুক্তির মধ্যে পড়ে। ওকে? এছাড়া বিভিন্ন উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোকে প্রযুক্তিগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করার মাধ্যমে তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। ওকে? বলা যায় বর্তমানে এই ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্বে একটা শক্তিশালী অর্থনৈতিক তথা রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। ক্লিয়ার? আশা করছি এর একটা বেসিক ধারণা তোমাদের এসছে। নেক্সট কি রয়েছে? ইউরোপীয় ইউনিয়নের যে ব্রেক্সিট হয়েছিল, অর্থাৎ ব্রিটেন বেরিয়ে যায়, সেটাকে ব্রেক্সিট বলা হয়। এটা কেন হয়েছিল? দেখো, প্রথমে আমাদের জানতে হবে ব্রিটেন কবে যোগদান করে। ব্রিটেন সর্বপ্রথম ১৯৬১ সালে একবার আবেদন করে যে যোগদান করব। কোথায়? ইইসিতে। প্রথমে ব্রিটেন কি করলো? আবেদন করলো। আরে সেই যে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় যেটা, অর্থাৎ ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি যেটা ছিল, ওখানে যোগদান করতে চেয়েছিল কে? ব্রিটেন। কিন্তু সেই সময় ফ্রান্স ভেটো প্রদান করে দেয়। তো সেই সময় যুক্ত হতে পারেনি। কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে ১৯৭৩ সালে 1 জানুয়ারি এই ব্রিটেন এই ইইসিতে যোগদান করে, এবং এটি পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নে পরিণত হয়ে যায়, যেটা আমরা আগেই দেখেছি, তাই না? এখন কথা হচ্ছে
যোগদান তো করে গেল, এরপরে বেরিয়ে গেল কবে? বেরিয়ে গেল 2020 সালে। ওকে, এখন কথা হচ্ছে কেন বেরোলো? বেরিয়েছিল, তার বেশ কিছু কারণ ছিল। যেরকম এখানকার অর্থাৎ ব্রিটেনের জনগণেরই পছন্দ হচ্ছিল না যে তারা এত শক্তিশালী রাষ্ট্র হয়েও অন্য একটা সংস্থায় যুক্ত হয়ে রয়েছে। এছাড়া এই ইউরোপীয় ইউনিয়নের নিয়ম একরকম ওর হাত পা বেঁধে দিচ্ছিল, কার? ব্রিটেনের। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী এর সদস্য রাষ্ট্রের মধ্যে সবাই নিজেদের মতো চাকরি বাকরি করতে পারবে, সে যেই দেশের নাগরিকই হোক, তাই না? অবাধে চলাফেরা করতে পারবে, মুক্ত বাজার অর্থনীতি চলবে। এই জিনিসটা ব্রিটেন মেনে নিতে পারছিল না। ব্রিটেন দেখছিল আমাদের শান্ত জীবনে বাইরে থেকে সব আসছে। সে একরকম নিজের পররাষ্ট্রনীতি পর্যন্ত কন্ট্রোলে আনতে পারছিল না, কারণ কার কথা শুনতে হচ্ছিল? ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন। এছাড়া এই যে ইউরোপীয় ইউনিয়নের যে বাজেট পেশ হতো, একটা শক্তিশালী দেশ হিসেবে অনেকটা টাকা দিতে হতো, অনুদান দিতে হতো কাকে? ওই ব্রিটেনকে। কোথায়? ওই বাজেটে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাজেটে, যেটা অর্থনৈতিক দিক থেকে কিছুটা মানে টানের মধ্যে পড়ছিল। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, যেই কারণে এই ব্রিটেন আর থাকতে চায়নি। একরকম ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন যোগদানের পরেই অ্যাকচুয়ালি ইউরোপীয় ইউনিয়ন অনেক বড় হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়নের কোথাও না কোথাও মনে হয়েছে যে ওখানে থেকে আমার হাত পা বেঁধে যাচ্ছে, তাই জন্য সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। এর জন্য 2016 সালে একটা গণভোট অনুষ্ঠিত করা হয় ব্রিটেনে। ওকে, সেখানে 52% মানুষ বলে যে কাকা তুমি বেরিয়ে আসো, আর 48% মানুষ বলে যে থেকে যাও, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাও। তো যেটা বেশি হবে সেটাই। তো 52% মানুষের কথা শুনে বেরিয়ে আসে। ক্লিয়ার? এরপরে আমরা যাব ইউরোপীয় ইউনিয়নের সাফল্য। এবার আমরা একটু দ্রুত যাব, মানে খুব সিম্পল কয়েকটা কথাই বলে শেষ করে দেবো। ওকে, সাফল্য আবার ব্যর্থতাও বলতে হবে, হ্যাঁ কি না? রাজনৈতিক সাফল্যের কথা যদি বলি, প্রথমত ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করেছে, যার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে তারা সাকসেসফুল হয়েছে, হ্যাঁ কি না? তুমি ভাবো, এই জন্যই এখনো পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে যুদ্ধ হয়নি, অর্থাৎ বড় কোনো যুদ্ধ হয়নি। এবং এই ইউরোপীয় ইউনিয়নের জন্যই এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এছাড়া গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এরা বেশ বড় ভূমিকা রেখেছে। যেরকম কোনো রাষ্ট্র বা কোনো মানুষ যদি এই গণতন্ত্র এবং মানবাধিকার ক্ষুণ্ণ করার উদ্যোগী হয়, তখন ইউরোপীয় ইউনিয়ন স্টেপ নেয়। এছাড়া সীমান্তহীন যে ভ্রমণ, সেই ভ্রমণের ব্যবস্থা করেছে এই ইউরোপীয় ইউনিয়ন। এটা কি ঘুরতে যাওয়ার বিষয় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই সেনজেন এরিয়া, তোমরা দেখবে বইয়ে কোথাও কোথাও পাবে। এর মানে হচ্ছে এই যে সদস্য রাষ্ট্রগুলোর যে নাগরিকরা রয়েছে, তারা অবাধে চলাফেরা করতে পারবে এই 27খানা রাষ্ট্রের মধ্যে কোনো ভিসা ছাড়া, এবং সেখানে গিয়ে চাকরি, সেখানে গিয়ে পড়াশোনা, খেলাধুলা সমস্ত কিছু করতে পারবে। ওকে, অর্থনৈতিক দিক থেকে সাফল্য যদি আমরা দেখি, তারা এক বিশ্ব এক বাজারের যে ধারণা, অর্থাৎ এর মধ্যে একটা মুক্ত বাজার অর্থনীতির চালু করে দিয়েছে। তারপরে এদের নিজস্ব টাকা রয়েছে, ইউরো, তাই না? তারপরে এই যে ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে সারা বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক ব্লক। তো বিশ্ব অর্থনীতিতে বেশ প্রভাব সৃষ্টি করে। ওকে, তারপরে সামাজিক সাফল্যের দিকে যদি আমরা কথা বলি, নারী পুরুষের অধিকার, সমান অধিকারের যে বিষয়, তারপরে কর্মস্থলে সমতা বজায় রাখা বা সাম্য বজায় রাখার যে বিষয়টা, সেগুলো ক্ষেত্রে বেশ সাফল্যমণ্ডিত হয়েছে এই ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া সহযোগিতা ও সংহতি এর কথা আমরা বলতে পারি, অর্থাৎ এখানকার যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, এগুলো ছাড়াও অন্যান্য রাষ্ট্রকেও এরা সাহায্য করে থাকে, যেরকম কোভিড-19 সময় করেছিল। এছাড়া পরিবেশ ও বৈজ্ঞানিক সাফল্য, এরা আমরা অলরেডি দেখেছি যে পরিবেশ রক্ষায় বিভিন্ন কাজ করে যাচ্ছে, ওই যে সেই গ্রিন ডিল প্রকল্প, তাই না? এছাড়া একে অপরকে টেকনোলজিতে হেল্প করছে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে হেল্প করছে, এর টেকনোলজি ওকে দিচ্ছে। এইভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তারা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করছে। ওকে, এছাড়া আন্তর্জাতিক সাফল্যের ক্ষেত্রে যদি বলি, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে সবথেকে বড় অর্থনৈতিক তথা রাজনৈতিক ব্লক, যেটি সারা বিশ্বে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকে বেশ প্রভাব ফেলছে। ওকে, যাই হোক, এর সাফল্যের দিকে কয়েকটা দেখলাম, খুব সাফল্য। এখনো পর্যন্ত মনে হয় যতগুলো আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে, তার মধ্যে সবথেকে বেশি সফলতা পেয়েছে এই ইউরোপীয় ইউনিয়ন। বোঝা গেল? যাই হোক, নেক্সট আমরা এবং আজকের শেষ অংশে চলে এসেছি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সামনে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ সমূহ। অর্থাৎ এই যে এত ভালো ভালো কাজ করছে, এর মধ্যেও তো এদের সামনে কিছু সমস্যা আসবে। সেই সমস্যাগুলো কী কী, সেই জিনিসটা একটু দেখে নেব। প্রথম, রাজনৈতিক সমস্যা। এই যে 2020 সালে যখন ব্রিটেন এখান থেকে বেরিয়ে গেল, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, তখন বিভিন্ন দেশ ভাবলো
যে কেন বেরোলো, মানে কি এখানে থাকা উচিত নয়? ব্রিটেন একটা শক্তিশালী দেশ। তো ওই একটা শক্তিশালী দেশ যখন বেরিয়ে যাচ্ছে তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগবে। এই যেই জিনিসটা ঐক্য বিঘ্নিত করেছে, এই দেশগুলোর মধ্যে ঐক্য অনেকটা নষ্ট করেছে। এছাড়া রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ হলো তখন বেশ স্ট্রিক্টলি ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন স্টেপ নিয়েছে, যেটা প্রতিটা দেশের পছন্দ হয়নি, যেখানেও ঐক্য নষ্ট হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সমস্ত নিয়মকানুন সব দেশ মানতে রাজি হয় না। এই নিয়ে অনেক দেশের সঙ্গে এর একটু বিরোধও রয়েছে বটে। ওকে, সামনে কিছু অর্থনৈতিক সমস্যাও দেখা দিয়েছে। দেখো এই যে গ্রিস রয়েছে না, গ্রিসের 2009 থেকে 15 মধ্যে বেশ অর্থনৈতিক সংকটে পড়ে ওই গ্রিস। সেই সময় এখানকার যে বড় বড় রাষ্ট্র, অর্থশালী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা গ্রিসের ওপরে ঢালতে হয়েছিল যাতে ওরা ফিরে আসে। তো এই জিনিসটা অনেক দেশের পছন্দ হয়নি। তো এখানেও ঐক্য নষ্ট হচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে এই ইউরোপীয় ইউনিয়ন কিছুটা পিছিয়ে পড়ছে। যেরকম অ্যাপেল, গুগল এদের মতো বা এদের মতো টেকনোলজি তারা তৈরি করে উঠতে পারছে না বিভিন্ন কারণে। এছাড়া সামাজিক সমস্যার ক্ষেত্রে যদি বলি, শরণার্থীর যে বিষয়, এই যে অবাধে যে যাওয়া আসা করতে পারছে, তো যেখানে মানুষ বেশি সুযোগ সুবিধা পাচ্ছে সেখানে বেশি ভিড় করছে, যেখানে চাপের পরিমাণ বাড়ছে, ফলে বেকারত্বের হারও কিছু ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। যখন এক জায়গায় চাকরির জন্য চাপ বাড়বে তখন বেকারত্ব বাড়বে, খাদ্য সংকট দেখা যাবে, পরিবেশ দূষণ বাড়বে, তাই না? পরিবেশগত সমস্যা তো হবেই। যত দিন বাড়ছে, যতই ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ রক্ষায় মোকাবেলা করতে চাইছে, সব দেশ তো একসঙ্গে সহযোগিতা করছে না, যে যার ফলে ইউরোপীয় ইউনিয়নকে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক সমস্যা, আন্তর্জাতিক ক্ষেত্রে এ একটা শক্তিশালী ব্লক, একটা শক্তিশালী অর্থনৈতিক সামাজিক ব্লক হিসেবে নিজের স্থান করে নিতে পারলেও ব্রিটেন বেরিয়ে যাওয়ার পরে কোনো না কোনো ক্ষেত্রে তথা আন্তর্জাতিক ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। ওকে, যাই হোক, এই ছিল ইউরোপীয় ইউনিয়ন। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি। তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে কালকে। ওকে, কালকেই চেষ্টা করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে